আমৃত্য ভালোবাসি তোকে। লেখনীতে সালমা চৌধুরী। পর্ব ৬৬। সঙ্গে সঙ্গে তানবীরকে শুনিয়ে শুনিয়ে আস্তে করে বলল, কারণ ভাইয়ার জন্য চিন্তা করার মানুষ আছে। তানবীর সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ফিরে তাকালো। চিবিয়ে চিবিয়ে বিড়বিড় করতে করতে রুমে চলে গেছে। একসময় তানবীর নিজেই মালিহা খানকে রিল্যাক্সে থাকতে বলেছিল। আবিরের জন্য চিন্তা করার মানুষ আছে শুনে সেদিন মেঘের মনে আকাশে মেঘ জমেছিল। তাই আজ মেঘ ইচ্ছে করেই ভাইয়াকে রাগাচ্ছে। সকাল ১১টার উপরে বেজে গেছে, অথচ তানবীরের খবর নেই। শুক্রবার বলে কেউ তেমন কিছু বলছেও না। মেঘ দুবার খেতে গিয়েও ফিরে এসেছে। ভাইয়াকে রাগিয়ে একা একা খেতে ইচ্ছে করছে না। তানবীর গত রাতেও খায়নি। অনেকক্ষণ ডাকার পর তানবীর রুমের দরজা খুলে দিয়েছে। মেঘ ভ্রু গুটিয়ে আহ্লাদি কণ্ঠে বলল, বিরিয়ানি খাবা? না, আমি রান্না করছি। খিদে নেই। আমার আছে, সকাল থেকে খাইনি। চলো। রাত থেকে খাওয়া নেই, ঝগড়া করার মতো এত এনার্জি নেই। তাই তানবীর শান্ত স্বরে বলল, ফ্রেশ হয়ে আসছি। তোমার ফোনের লকটা খুলে দিয়ে যাও। কেন? আমার ফোনে ব্যালেন্স নেই। তানবীর ফোনের লক খুলে মেঘকে ফোন দিয়ে ওয়াশরুমে চলে গেছে। মেঘ তড়িঘড়ি করে বন্যার নাম্বার খুঁজতে লাগলো। বন্যা, মেঘের ফ্রেন্ড, বনুর ফ্রেন্ড সব নামে খুঁজে ফেলছে, তবুও পাচ্ছে না। বন্যার নাম্বার পুরোটা মুখস্থও নেই। মেঘ চট জলদি নিজের রুমে গিয়ে ফোন থেকে বন্যার নাম্বার বের করে কয়েকটা ডিজিট লিখতেই মিস ইগোস্টিক নাম আসছে। এমন নাম দেখে মেঘ নিজের অজান্তে হেসে ফেলল। মেঘ আনমনে বলে উঠল, আবির ভাইয়ের ফোনে আমার নাম কি নামে সেভ করা? মেঘ রুম থেকে বের হতে হতে বন্যাকে কল দিল। বন্যা রিসিভ করে স্বাভাবিকভাবেই সালাম দিল। মেঘ মুড নিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো। তুই ওনার নাম্বার থেকে ফোন কেন দিয়েছিস? মেঘ শীতল কণ্ঠে বলল, ভাইয়া অসুস্থ হয়ে গেছে। বন্যা উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কি হয়েছে ওনার? তোদের বাসায় চা খেতে গিয়ে এক গ্রামের পিঁপড়া খেয়ে ফেলছিল। পিঁপড়াটা যেতে যেতে গলায় একটা কামড়ও দিয়েছে। আমি বারবার বলছি বেশি করে পানি খেতে, কিন্তু ভাইয়া পানি না খেয়ে অপলক দৃষ্টিতে কোন দিকে তাকিয়ে হা করে বসেছিল, যাতে পিঁপড়াটা হেঁটে হেঁটে বেরিয়ে আছে। কিন্তু এত ফাজিল পিঁপড়া বের তো হলোই না, উল্টো ভাইয়ার হৃদয়ে গিয়ে ঢুকে পড়েছে। গতকাল বিকেল থেকে হৃদয়ে অনবরত কামড়াচ্ছে। আমার ভাইয়ের কোমল হৃদয়টা কামড়ে ছিদ্র করে ফেলছে। দেশে বন্যা হোক না হোক, আমার ভাইয়ার হৃদয়ে বন্যা নিশ্চিত। পিঁপড়া বলতে বন্যার প্রতি অনুভূতিকে তানবীরের অনুভূতি বুঝিয়েছে। কি আবল তাবল কথা বলছিস? এটা আবার কেমন রূপ? আবল তাবল না রে, ভাইয়া রাতে ঘুমে বিছানায় পড়ে গেছিল। 12 ঘন্টা বেহুশ ছিল। ঘুমেছিল। মাত্র হুঁশ আসছে। সজাগ হয়েছে। এগুলো রোগের লক্ষণ? 16 ঘন্টা না খেয়ে থাকা, টানা 12 ঘন্টা ঘুমানো কি স্বাভাবিক মনে হচ্ছে তোর? তো এখন কি করবি? এই রোগের চিকিৎসা মনে হয় এখনো আবিষ্কৃত হয়নি। কারো হৃদয়ে তানবীর বেরিয়ে এসে ভ্রুকুচকে প্রশ্ন করল, কোন রোগের চিকিৎসা আবিষ্কৃত হয়নি? মেঘ তাড়াতাড়ি কল কেটে দিয়েছে। তানবীর এক দৃষ্টিতে মেঘকে দেখছে। মেঘ ঠোঁট ভিজিয়ে ঘন ঘন পল্লব ঝাপটে বলতে শুরু করলো, ওইসব বাদ দাও। ভাবছি বন্যার বিয়েটা ভেঙে দেব। কিসের বিয়ে? মুখলিস মিয়ার কথা কাল বললাম না তোমায়? সারা রাত ভেবে দেখলাম ওনার কাছে বিয়ে দেয়া ঠিক হবে না। হঠাৎ মাথায় সুবুদ্ধি উদয় হলো কেমন করে? দেখো, মুখলিস মিয়ার চোখে ভালোবাসা থাকলেও হৃদয়ে একটু জায়গা নেই। 2 বউ, 6 ছেলে মেয়ে, 10 জন নাতি নাতনি ফিরে আমার ভেবিটাকে খুঁজেও পাওয়া যাবে না। এজন্য ভাবলাম আরও কিছুদিন সময় নিয়ে ভালোভাবে পরীক্ষা করে একজনের সঙ্গে বিয়ে দেব। তুমি কি বলো? আমিও তাই বলি। ওর বড় বোনের বিয়ে হোক, তারপর না হয় ভেবে দেখব। মেঘ আর চোখে চেয়ে আহ্লাদি কণ্ঠে বলল, বন্যার বিয়ের গটকালি করতে তুমি আমায় সাহায্য করবা, ঠিক আছে? মেঘের কথা শুনে তানবীর কেসে উঠল। ঘুরে ফিরে মেঘ সেই একই কাহিনীতে আটকাচ্ছে। তানবীর মুখ ফুলিয়ে উত্তর দিল, আমার সময় নেই। ঠিক আছে, প্রয়োজন নেই। লেহেঙ্গার কিন্তু তোমার কিনে দিতে হবে, এটা মনে রেখো। আর যেই সেই লেহেঙ্গার কিনবো না, বনার আমার লেহেঙ্গার ডিজাইন সেম হতে হবে। আচ্ছা, এখন চলো খেতে যাই। চল। আলো আধারে কাটছে দিন। কেবল 1 সপ্তাহের মধ্যেই মেঘের পরীক্ষা করা শেষ। তানবীর যে বন্যাকে ভালোবাসে এটা তানবীরের আচরণে আর কথাতে স্পষ্ট বোঝা যায়, কিন্তু বন্যা এখনো দ্বিধাদ্বন্দ্বে আছে। তানবীরের প্রতি হৃদয়ে উদিত উষ্ণ অনুভূতিকে পুরোপুরি স্বীকার করতে পারছে না, আবার মন থেকে বাদও দিতে পারছে না। মেঘ তবুও হাল ছাড়ছে না। আবিরের বেঁধে দেওয়া সময়ে 50 দিন কেটে গেছে। আগামীকাল 10 অক্টোবর আবিরের জন্মদিন। মেঘ সন্ধ্যার পর থেকে কথা বলার জন্য রেডি হয়ে বসে আছে। আবিরের নিষেধাজ্ঞা কথা মাথায় রেখে তেমন কোনো আয়োজন করেনি। প্রতিদিনের মতো আজও রাত 10টা 30 নাগাদ আবিরের কল আসছে।
সব কাজ শেষ করে শুয়ে মেঘের সঙ্গে কিছুক্ষণ কথা বলে ঘুমানোটা আবিরের বাজে স্বভাব হয়ে গেছে। অন্যদিন কিছুক্ষণ কথা বললেই মেঘ কল কেটে দেয়, তবে আজ তার ব্যতিক্রম। 2 মিনিট কথা বলে দুজনে 5 মিনিট নীরবতা পালন করে, কিন্তু কেউ কল কাটে না। মেঘের মন খারাপ হবে ভেবে আবির হাজার ব্যস্ত থাকলেও সচরাচর মেঘের কল কাটে না, এমনকি মুখ ফুটে বলেও না যে ব্যস্ত আছি। আজও তেমনটা ঘটেছে। বাংলাদেশের সঙ্গে সময়ের পার্থক্য মোটামুটি 2 ঘন্টা হয়। এখানে 11:45 বাজায়, সেখানে স্বাভাবিকভাবেই রাত 1:45 বেজে গেছে। মেঘ আপন মনে গল্প করছে, আর আবির মনোযোগী শ্রোতার মতো মেঘের সব কথা শুনছে, প্রয়োজনে নিজেও অল্প স্বল্প উত্তর দিচ্ছে। রাত ঠিক 12টা বাজতেই মেঘ মোলায়েম কণ্ঠে বলতে শুরু করলো, আপনি আমার চঞ্চল হৃদয়ে এক টুকরো সিদ্ধি, পরিত্যক্ত সাপ দংশকুলের মোহগ্রস্ত দিনলিপি, চরলাঞ্চলে জন্মানো শরতের শুভ্রতার প্রতীক, ভোরে শিশির ভেজা ঘাসে শিউলি ফুলের বৈচিত্র্যময় ক্রন্দের মতো আপনার জন্মদিন অনুষঙ্গের উষ্ণতায় ছেয়ে যাক, আপনার সকল অপূর্ণ ইচ্ছে পূর্ণতা পাক, শুভ জন্মদিন। আবির একদম স্তব্ধ হয়ে গেছে। নিজের জন্মদিনের কথা মনেই ছিল না তার। মেঘের মায়াভরা কান্না জড়িত কণ্ঠ শুনে আবিরের দৃষ্টি গোলাতে হয়ে গেছে। মেঘ উবু হয়ে শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। মেঘের কান্নার শব্দে আবিরের অন্তরাত্মা শুকিয়ে যাওয়ার অবস্থা। মাসখানিক মেঘের আচরণে বিন্দুমাত্র খারাপ লাগা প্রকাশ পায়নি। সারাক্ষণ উল্লাস আর খুনসুটিতেই মেতে থাকতো। অপসন্ন হৃদয়ের বাজে জমতে থাকা অজস্র অভিমানগুলো জাহির করতে একটা পুরুষ্ট বক্ষস্থল প্রয়োজন, মোহমায় জড়ানো একটা বিশ্বস্ত বুক। মেঘের কান্নার শব্দে দিশেহারা আবির শীতল কণ্ঠে শুধালো, এই স্পেরো, এভাবে কাঁদছিস কেন? মেঘ বালিশে মুখ গুজে কান্না আড়াল করার চেষ্টা করলো। আবিরের নেশাক্ত কণ্ঠের আবদার, ভিডিও কল দে। আবির তড়িঘড়ি করে শোয়া থেকে উঠে বেজা কণ্ঠে কাঁপা কাঁপা গলায় বলল, না, আমার জন্মদিনে সামান্যতম আবদার করার অধিকার যদি আমার না থাকে, তাহলে এই জন্মদিনকে আমি সারা জীবনের জন্য ব্যান করব। মেঘ আস্তে করে বলল, ব্যান করতে হবে না, দিচ্ছি কল। আবিরের ঠোঁট কামড়ে মুচকি হাসল। মেঘ চোখ মুছতে মুছতে ভিডিও কল দিল। রুম অন্ধকার থাকায় স্পষ্ট দেখা না গেলেও ফোনের ক্ষুদ্র আলোতে মেঘের ধবধবে ভরসা মুখ, ঝলমল করা ভেজা চোখ আর লাল হয়ে থাকা নাকের ডগা স্পষ্ট দেখা যাচ্ছে। আবির নীরের দৃষ্টিতে তাকিয়ে আদর মাখা কণ্ঠে বলল, এবার বলুন, আমার আবেদনময়ীর আবদার কি? আবিরের ছুরির নেই সূক্ষ্ম নেত্রের চাহনিতে মেঘ গায়েল হয়ে যাচ্ছে। বুকের ভেতর তাণ্ডব চলছে, শ্বাস প্রশ্বাস এলোমেলো। মেঘের দু চোখের পানিতে টইটম্বুর হয়ে আছে, কেবল অস্ত্র গড়িয়ে পড়ার অপেক্ষা। বুক খুঁড়ে আসা কান্না গেলে মেঘ দুর্বল কণ্ঠে জানালো, আপনাকে আমার সামনে দেখতে চাই। আবির মুচকি হেসে বলল, তারপর? আপনি কবে আসবেন? আর কতদিন? আপনার কি একবারের জন্য আমার কথা মনে হয় না? কেন বুঝেন না আপনি? খুব মিস করছি আপনাকে। কঠিন ব্যস্ততার খোলসবন্দি রাখা নিজের অনুভূতিগুলো দীর্ঘ নিঃশ্বাসে আড়ালে লুকিয়ে আবির কোমল কণ্ঠে বলল, আমি অবশ নই মেঘ। মেঘ আকুল কণ্ঠে আবারও শুধালো, আসবেন কবে আপনি? সেটা আমার থেকে ভালো আপনার জানার কথা, আপনিই বলুন। আরও 100 দিন, আমি বোধহয় মরেই যাব। আবির অগ্নিদৃষ্টিতে তাকাতে মেঘ ভয়ে চোখ নামিয়ে নিয়েছে। আবিরের রুমে আলো জ্বলছে, এয়ার কন্ডিশন অন থাকা সত্ত্বেও আবিরের শরীর গামছে। টেবিল থেকে একটা অপ্রয়োজনীয় কাঠ হাতে নিয়ে বাতাস করছে। মেঘ গভীর মনোযোগ দিয়ে আবিরকে দেখে। হাত দিয়ে বাতাস করার কারণে কোন কিছুটা দূরে সরিয়েছে। মেঘের নজর নগ্ন লুমস বুকে পড়তেই লজ্জায় চোখ সরিয়ে নিয়েছে। আবিরের রুমের ছাদের দিকে তাকিয়ে আনমনে কিছু ভাবছে। মেঘ পল্লব জাপটে আবারও তাকালো। এবার নজর পড়ে থুতনির নিচে থাকা একটা কালো তিলের দিকে। শেভ করার কারণে দাড়ির আড়ালে লুকিয়ে থাকা তিলটা আজ একটু বেশি ঝলমল করছে। মেঘ সেদিকে তাকিয়ে মুচকি হেসে ঘুরে ডুবে গেছে। আবির নেশাক্ত কণ্ঠে ডাকলো, এই যে প্রলয়নকারী, কতবার বলবো, এভাবে তাকালে কুছ হতা হে, তুম নেহি সমঝোগে। মেঘ লাজুক হেসে চোখ ঘুরিয়ে চেঁচিয়ে উঠল, আপনার পিছনে কে? মেঘের চেঁচানো আবির লাফিয়ে উঠছে। আশেপাশে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, কোথায় কে? আমি দেখছি, কে জানি চলে গেছে এখান থেকে। রুমে কেউ নেই, পর্দা নড়ছে, সম্ভবত এটাই চোখে পড়ছে। আপনি আমায় মিথ্যা কথা বলছেন? রুমে নিশ্চিত কেউ আছে। আপনি যে একদিন বলেছিলেন আপনার বউ আছে, সে কি আপনার রুমে? এই একদম চুপ, কথায় কথায় চরিত্রে তাক দিবি না বলে দিলাম। আমার চরিত্রে বেলি ফুলের মতো সুগন্ধময় আর পবিত্র। ক্যামেরা ঘুরাচ্ছি, নিজের চোখে দেখ। আবির ক্যামেরা ঘুরিয়ে সম্পূর্ণ রূপ ঘুরিয়ে দেখিয়েছে। সবশেষে মেঘ মলিন হেসে বলল, আচ্ছা মানছি,
মনের ভিতর সন্দেহ আর সন্দেহ। গরম পানি খেয়ে অবিশ্বাসের চারাগুলো মেরে অন্ততপক্ষে কিছু সংখ্যক বিশ্বাসের চারা রোপণ করিয়েন। ঘুম পাচ্ছে, ঘুমান। বেশ কিছুদিন কেটে গেছে। মেঘ আজ সকাল সকাল ভার্সিটিতে এসে বসে আছে। বন্যা আসতেই ছুটে গিয়ে খুশিতে গদগদ হয়ে একটা কিটকেট চকলেট ধরিয়ে দিয়েছে। বন্যা অবাক চোখে তাকিয়ে প্রশ্ন করলো, এত খুশি কেন আজ? মেঘ একটা চকলেট ছিঁড়ে খাচ্ছে। মেঘের দেখা দেখি বন্যাও নিজের চকলেটটা খেতে শুরু করলো। মেঘ আর বন্যা পাশাপাশি হাঁটছে। মেঘ আচমকা বলে উঠল, শুক্রবারে ভাইয়ার জন্য বউ দেখতে যাব। সঙ্গে সঙ্গে বন্যার পা থেমে গেছে, গলায় চকলেট আটকে গেছে, নির্বাক চোখে তাকিয়ে আছে। মেঘ পিছনে ঘুরে স্বাভাবিক কণ্ঠে বলল, ক্লাসে চল, মেয়ে দেখাচ্ছি। বন্যার চেহারায় বিষণ্ণতার ছাপ। অর্ধেক খাওয়া চকলেট পুনরায় মেঘকে ফেরত দিয়ে দিয়েছে। ব্রেঞ্চে বসতেই মেঘ একটা মেয়ের ছবি বের করে দিয়েছে। বড়া না তাকিয়ে চাপা সরে বলল, আমাকে দেখাচ্ছিস কেন? তুই আমার বেস্ট ফ্রেন্ড, তুই দেখবি না? দরকার নেই, দেখ না। বন্যা এবার ছবির দিকে তাকালো। মেয়েটা দেখতে তানবীরের থেকেও অনেক বেশি গুলোমুলু, গালে টুলো পরে, দেখতে বেশ সুন্দরী। বন্যা ঢুক গিলে ছোট করে বলল, ভালো? শুধু ভালো? আমার কিন্তু অনেক বেশি পছন্দ হয়েছে। আজ আবির ভাইয়াকে দেখাবো, ওনারও ঠিক পছন্দ হবে। বন্যা অন্যদিকে তাকিয়ে প্রশ্ন করলো, তোর ভাইয়ের পছন্দ হয়েছে? ভাইয়া তো একদম পাগল হয়ে গেছে, আজ বললে আজই বিয়ে করে ফেলবে। এছাড়া ছবিটাও ভাইয়াই দিয়েছে আমাকে। মেঘ মনে মনে বলল, আল্লাহ, মিথ্যা বলছি বলে মাফ করো প্লিজ। বন্যা ভ্রুকুচকে মেঘের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে গলা খাকানি দিয়ে বলল, ভালোই হলো তুই তোর ভাবি পেয়ে গেছিস। হ্যাঁ, আগামী শুক্রবার দেখতে যাব, তারপর বিকেলে তোর সঙ্গে দেখা করব, ঠিক আছে? আমার সঙ্গে দেখা করতে হবে কেন? মেয়ে পছন্দ হয়েছে কিনা তা জানাতে হবে না? তার প্রয়োজন নেই, বিয়ে হলে নিশ্চয়ই শুনবো। বন্যার গলা কাঁপছে, কথা বলতে পারছে না। মেঘ আর চোখে তাকিয়ে বন্যার হাবভাব দেখে উত্তেজিত কণ্ঠে বলল, তুই বস, আমি আবির ভাইয়াকের সঙ্গে কথা বলে আসছি। বন্যার বেগে মুখ গুজে বসে আছে। মেঘ ফোন নিয়ে বেরিয়ে গেছে। 10 থেকে 15 মিনিট পর মিষ্টি মিনহাজদের সঙ্গে রুমে আসছে। বন্যা তখনও মুখ গুজিয়ে বসে আছে। মিষ্টি রাখতেই বন্যা মুখ তুলে তাকালো, চোখ মুখ লাল হয়ে আছে। বন্যা বরাবরই আবেগ চেপে রাখে। তার রাগ অভিমানের বহিঃপ্রকাশ তেমন ঘটে না, কিন্তু আজ যেন বন্যার অন্য রূপ বেশি উঠছে। মিষ্টি মাঝখানে বসেছে, মেঘ আর বন্যা দুপাশে। বন্যার দৃষ্টি জানালার দিকে, এক দৃষ্টিতে বাইরে তাকিয়ে আছে। মেঘ মিষ্টিকে একটা একটা করে ড্রেস দেখাচ্ছে। তানবীরের বিয়ে উপলক্ষে অনলাইনে লেহেঙ্গা শাড়ি পছন্দ করছে। বন্যা সেসব না দেখলেও সবকিছু ঠিকই কানে যাচ্ছে। এক পর্যায়ে মিষ্টি বলল, আবির ভাইয়া না বড়, আবির ভাইয়া বিয়ে রেখে তানবীর ভাইয়াকে বিয়ে করাবে? আবির ভাইয়ের বউ ফিক্সড, মানে আমি তো ফিক্সডই। এখন শুধু দেশে ফেরার অপেক্ষা। এর মধ্যে ভাইয়ার জন্য মেয়ে ঠিক করে রাখবো, প্রয়োজনে আন্টি পরিয়ে রাখবো। তারপর 2 ভাই বোন একসঙ্গে বিয়ে করব। আমিও বাসাতেই থাকবো, ভাইয়াও বাসায় থাকবে। শুধু নতুন ভাবির আগমন ঘটবে। মিষ্টি বন্যার দিকে তাকিয়ে বলল, তুই না বলছিলি বন্যাকে ভাবি বানাবি? তখন মজা করে বলছিলাম। কোথায় আমাদের ব্রিলিয়ান্ট বন্যা, আর কোথায় আমার বেপুরা বন্ড বাই তানবীর? দুজনকে মানাবে নাকি? কিন্তু কোনো কিন্তু না, বন্যার সামনে আমার এসব কথা বলছিস? তুই জানিস না বন্যা এসব শুনতে ভালো লাগে না। আমার ভাইয়াকে বন্যা 2 চোখে 1 চোখেও সহ্য করতে পারে না, যেখানে আমার ভাইয়াকে বিয়ে করার প্রশ্নই আসে না। চুপ কর। বন্যা নির্বাক চোখে মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘের চোখে মুখে উজ্জ্বলতার ছিটেফোঁটা নেই, সিরিয়াস মুডে কথাগুলো বলছে। বন্যার অন্তর জ্বলছে, চোখ রক্তাভ হয়ে আছে, টলমল করছে চোখ। যে কোনো মুহূর্তে বাঁধভাঙা কান্না শুরু হবে। বন্যা দাঁড়িয়ে আস্তে করে বলল, সাইড দে। কোথায় যাবি? ওয়াশরুমে। ক্লাস শেষে বেরিয়ে আসতেই তানবীরের সঙ্গে দেখা। মেঘে মেসেজ করে আসতে বলছে। ইদানিং অফিসে যাওয়ার কারণে তানবীরের ড্রেস আপের বেশ পরিবর্তন এসেছে। আজ একটা চেক শার্ট ইন করে পরেছে, চোখে সানগ্লাস হাতে বন্যার দেওয়া সেই ঘড়িটা। বন্যা এক পলক তাকিয়ে সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিয়েছে। আজ সালাম পর্যন্ত দিচ্ছে না। কাছাকাছি আসতেই তানবীর সালাম দিল। বন্যা উত্তর দিচ্ছে না দেখে মেকি সালামের উত্তর নিল। তানবীর বন্যাকে উদ্দেশ্য করে প্রশ্ন করলো, কেমন আছো? বন্যা নির্বাক ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। মেঘ নিজের ব্যাগটা গাড়িতে রেখে আহ্লাদি কণ্ঠে বলল, ভাইয়া আমি ওদের সঙ্গে একটু কথা বলে আসি, তোমরা দাঁড়াও। মেঘ দ্রুত সরে গেছে। তানবীর এক দৃষ্টিতে বন্যাকে দেখছে। বন্যার উত্তর না পেয়ে দ্বিতীয়বার প্রশ্ন করলো, তোমার কি কানে সমস্যা? কথা শোনো না? বন্যা চোখ তুলে তাকাতে তানবীরের বুকের ভেতরটা শীত করে উঠছে। বন্যার ফ্যাকাশে চোখ মুখ দেখে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কি হয়েছে তোমার? তুমি কি অসুস্থ? না, ঠিক আছি। তোমাকে দেখে একদম ঠিক লাগছে না, ডাক্তার দেখাইছো? আমি চলে যাচ্ছি, মেঘকে বলে দিয়েন। বন্যা পা বাড়াতে তানবীর বন্যার বাহু চেপে ধরে শক্ত কণ্ঠে বলল, এক পা বাড়ালে এর ফলাফল খুব খারাপ হবে। মেঘকে আসতে দেখে তানবীর হাত ছেড়ে রাগী সরে বলল, চুপচাপ গাড়িতে বসো।
মেঘ এসে স্বাভাবিক কণ্ঠে বলল, ভাইয়া বন্যাকে মুখলেস দুলাভাইয়ের দোকান পর্যন্ত নামিয়ে দিও প্লিজ। তানবীর আর বন্যা দুজনেই অগ্নি দৃষ্টিতে তাকালো। মেঘ ফিক করে হেসে বলল, উপস সরি, মুখলেস দুলাভাই না, মুখলেস দাদা। তানবীর আবারও বলল, বন্যা গাড়িতে বসো। মেঘও বলল, তাড়াতাড়ি আই। তানবীর গাড়ি চালাচ্ছে। মেঘ বন্যাকে এক এক করে জামা দেখাচ্ছে। শুক্রবারে কি পরবে সেসব ভেবে মেঘ ক্লান্ত হয়ে যাচ্ছে। বন্যা না পারতেও মেঘের এসব পাগলামি সহ্য করছে। তানবীর গাড়ি চালানোর ফাঁকে ফাঁকে মিররে বন্যাকে দেখছে। কিছুক্ষণ যেতেই মেঘ বলল, ভাইয়া আমাকে 2টা ড্রেস কিনে দেবা? দেবনে না, আজই দিতে হবে। আজই? হ্যাঁ, তোমাকে না বলছিলাম শুক্রবারে পরার জন্য ড্রেস লাগবে? আজ বন্যার সাথে আছে, পছন্দ করতে সমস্যা হবে না। তানবীর গাড় ঘুরিয়ে বন্যার দিকে তাকিয়ে প্রশ্ন করলো, তোমার শরীর ঠিক আছে? শপিংয়ে যেতে পারবে? বন্যার উত্তর দেওয়ার আগেই মেঘ বলল, কেন যেতে পারবে না? আমি বলছি মানে যেতেই হবে। তুমি মনোযোগ দিয়ে গাড়ি চালাও। আব্বুর 2 ডায়মন্ড গাড়িতে বসা, যদি কিছু হয় তাহলে আব্বু তোমার হাড্ডি মাংস আলাদা করে ফেলবে। সামনে তাকাও। 2টা শোরুম ঘুরে মেঘের জন্য 2টা ড্রেস নিয়েছে আর মিমের জন্য একটা। তানবীর এক পরিচিত বাইক লিঙ্ক থেকে বন্যার প্রেশার হিমোগ্লোবিনের টেস্ট করে বন্যাকে বাসা পর্যন্ত পৌঁছে দিচ্ছে। মেঘ বারবার বলছিল মুখলেস দাদার দোকানের সামনে নামিয়ে দিতে, কিন্তু তানবীর সোজা বাসার সামনে পর্যন্ত নিয়ে গেছে। যাওয়ার সময় মেঘ জোর করে একটা ড্রেস বন্যাকে দিয়ে শুক্রবারে পরার জন্য বলছে। বন্যা নিতে না চাইলেও তানবীর আর মেঘের জোরাজুরিতে বাধ্য হয়ে নিয়েছে। বন্যা বাসায় ঢোকা পর্যন্ত অপেক্ষা করে তারপর মেঘকে নিয়ে তানবীর বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে। যেতে যেতে তানবীর প্রশ্ন করলো, তোর বেস্টুরার কি হয়েছে? উল্টাপাল্টা আচরণ করছিল কেন? টিকটিকি খামচি মারছে, এজন্য মাথা ঠিক নেই। টিকটিকি খামচি তাই? মেঘ ভ্রুকুচকে উত্তর দিল, আরে বাবা স্বপ্নে দিছে, স্বপ্নে সব সম্ভব, বুঝছ? ভাইয়া ঠিকই বলে। এক তার সিরা তুই আর এক তার সিরা তোর বান্ধবী। তোদের যন্ত্রণায় আমরা পাগল হয়ে যাচ্ছি। পাবনা যাবা? মরতে না, ঘুরতে। তানবীর চোখ রাগাতেই মেঘ দাঁত বের করে হাসলো। আজ শুক্রবার সকাল থেকে মেঘ একাই বাড়িঘর মাতিয়ে রেখেছে। এই ফেসিয়াল করছে, এই চোখে শশা লাগিয়ে বসে আছে, চুলের যত্ন নিচ্ছে। তানবীর ঘণ্টাখানেক সোফায় বসে মেঘের কর্মকাণ্ড দেখছে। এক পর্যায়ে মিমকেও টেনে নিয়ে আসছে। দুজনে ফিসফিস করে কথা বলছে আর রূপচর্চা করছে। তারপর অনেকক্ষণ খেয়াল করে হঠাৎ জিজ্ঞেস করলো, এত সাজুগুজু করার কারণ কি? কোথায় যাবি তোরা? ঘুরতে। একা যাওয়া যাবে না, যেখানেই যাস আমি নিয়ে যাব। মেঘ কাঁদকে উঠে বলল, আজকে অন্তত পক্ষে তোমাকে নিতে পারবো না। তাহলে অনুমতিও আমি দিতে পারবো না। আব্বুকে বলে অনুমতি নিও, আমি ডিরেক্ট ভেটো দেব। মেঘ কপালে কয়েক স্তর বাস ফেলে গুরুতর কণ্ঠে বলল, আজ যেতে না দিলে তুমিই পস্তাবে। আর কিছুই বলবো না আমি। চলবে।